আজকে আমরা পড়তে চলেছি নবম শ্রেণীর অ্যাসিড ক্ষারক লবণের যে চ্যাপ্টারটি আছে তার শেষ অংশ লবণ। লবণ সাধারণত কি হয়, লবণ ভাবে উৎপন্ন হয়। আমরা যদি ধরে নিই যে অ্যাসিড আর ক্ষার, যে কোনো একটা অ্যাসিড ভাবি, ধরা গেল অ্যাসিড হিসাবে নিলাম হচ্ছে HCl। এই HCl অ্যাসিডের সঙ্গে যদি আমরা ক্ষার হিসাবে বিক্রিয়া করাই হচ্ছে NaOH ক্ষারকে, তাহলে এরা নিজেদের মধ্যে বিক্রিয়া করে তৈরি করবে NaCl ও জল। এখন ঘটনা হলো HCl এর অম্ল ধর্ম, ক্ষারকের ক্ষার ধর্ম দুটোই বিনষ্ট হয়ে যায়, হয়ে গিয়ে একটা নতুন পদার্থ উৎপন্ন হয়, প্রথম পদার্থ, তার নাম হচ্ছে লবণ। মানে অ্যাসিড ক্ষারের বিক্রিয়ায় যে যৌগটা উৎপন্ন হচ্ছে, অবশ্যই একটা উৎপন্ন হবে জল, আর একটা যৌগ যেটা উৎপন্ন হচ্ছে সেটা হচ্ছে লবণ। লবণ কিন্তু সবসময় কিন্তু লবণ হচ্ছে ঠিক প্রসম হয় না, বিভিন্ন রকম লবণ হতে পারে। NaCl যেটা আমরা চিনি, যেটা আমাদের খাদ্য লবণ হিসেবে, মানে আমরা যে লবণটা হচ্ছে খাওয়ার জন্য ব্যবহার করি, NaCl, এর একটা নাম হচ্ছে টেবিল সল্ট। এখন ব্যাপার হচ্ছে এছাড়া যে বিভিন্ন রকমের লবণগুলো আছে, এখানে আমাদের দেওয়া আছে কি কি লবণ আছে। আম্লিক লবণ আছে, প্রশম লবণ, ক্ষারকীয় লবণ, যুগ্ম লবণ, জটিল লবণ এবং মিশ্র লবণ। আমরা একটা একটা করে প্রত্যেকটা সম্বন্ধে পড়বো। প্রথম হচ্ছে আম্লিক লবণ। কি এই আম্লিক লবণ? উদাহরণ হিসাবে এখানে দেওয়া আছে সোডিয়াম বাইকার্বনেট আর ডাইসোডিয়াম হাইড্রোজেন ফসফেট। কি করে উৎপন্ন হয় আমরা আগে এগুলো দেখে নেব। H2SO4 একটি দ্বিক্ষারীয় অ্যাসিড। দ্বিক্ষারীয় অ্যাসিডের অর্থ এর অণু যদি জলীয় দ্রবণে যায় ভেঙে গিয়ে দুটো H+ আয়ন তৈরি করবে। এবার একে যদি আমরা একটা এক আম্লিক ক্ষারের একটি অণুর সঙ্গে বিক্রিয়া করাই, মানে বা এরকম ভাবে বলতে পারি যে দ্বিক্ষারীয় অ্যাসিডকে আর এক আম্লিক ক্ষার NaOH, এদের আমরা বিক্রিয়া করালাম হচ্ছে 1:1 অনুপাতে। এতে কি হবে, এই H2SO4 ভেঙে তৈরি করবে দুটো H+ আর SO4 2- আর NaOH বিক্রিয়া করে উৎপন্ন করবে হচ্ছে একটা Na+ আর একটা OH-। এখন ঘটনা হলো H+ একটা, OH- একটা, নিজেরা মিলে তৈরি করে জল। এখন সেই অবস্থাতেও পড়ে থাকে একটা H+, আর থাকছে Na+ আর থাকছে SO4 2-। এরা সবাই একত্রিত হয়ে উৎপন্ন করে NaHSO4, এর নাম সোডিয়াম হাইড্রোজেন সালফেট অথবা সোডিয়াম বাইসালফেট। এই যে NaHSO4, এটা বাস্তবে কিন্তু একটি লবণ, কিন্তু এটা যখন জলীয় দ্রবণে ভাঙে Na+, H+ আর SO4 2-। এই H+টা উৎপন্ন করার জন্য এরা লবণ হওয়া সত্ত্বেও জলীয় দ্রবণে কিছুটা আম্লিক প্রকৃতি দেখায়, এদের আমরা বলতে পারি হচ্ছে আম্লিক লবণ। এরকম বহুক্ষারীয় অ্যাসিড আর কি আছে? বহুক্ষারীয় অ্যাসিড হিসেবে আমরা যেমন যদি H2SO4 যেমন দ্বিক্ষারীয় অ্যাসিড হিসেবে নিলাম, তেমন আমরা বহুক্ষারীয় অ্যাসিড হিসেবে আরেকটা অ্যাসিডকে চিনি, সেটা হচ্ছে ফসফরিক অ্যাসিড, H3PO4 ফসফরিক অ্যাসিড। এর মধ্যে এর একটা অণু যদি জলীয় দ্রবণে যায় তিনটে H+ আয়ন তৈরি করতে পারে, তিনটে H+ আয়ন তৈরি করতে পারে। তাহলে এরা জলীয় দ্রবণে ভেঙে তৈরি করতে পারে 3H+ আর PO4 3-। এবার এখানে যদি আমি একটা NaOH বা নিজের পক্ষে দুটো NaOH ও দিই, তাহলে উৎপন্ন করবে দুটো Na+ আর দুটো OH-, দুটো OH- আর দুটো H+ মিলে তৈরি করবে দুটো জল। তা সত্ত্বেও কিন্তু একটা H+ থেকে গেল, আর থাকলো হচ্ছে PO4 3- আর রইল হচ্ছে 2Na+। তাহলে কি এই তিনজন একত্রিত হয়ে যেটা তৈরি করবে সেটা হচ্ছে Na2HPO4, এর নাম দুটো সোডিয়াম, মানে ডাইসোডিয়াম হাইড্রোজেন ফসফেট। ডাইসোডিয়াম হাইড্রোজেন ফসফেট, এটাও কিন্তু একটি আম্লিক লবণ। তাহলে আমরা একটা জিনিস এখান থেকে লক্ষ্য করছি, ফসফরিক অ্যাসিডকে আমরা যদি NaOH এর সঙ্গে বিক্রিয়া করাই একটা একটা করে, তাহলে আমরা তিনটে লবণ পাই। এরকম দেখা যাক।
এটা ফসফরিক অ্যাসিড, এর সঙ্গে NaOH যদি বিক্রিয়া করে উৎপন্ন করবে হচ্ছে, প্রথম বিক্রিয়াটা হবে উৎপন্ন করবে Na, একটা ঢুকে গেল, আর হাইড্রোজেন দুটো পড়ে রইল, একটা হাইড্রোজেন বেরিয়ে গেছে, NaH2PO4 প্লাস জল, এর নাম সোডিয়াম ডাইহাইড্রোজেন, ডাই কথা মানে দুই, সোডিয়াম ডাইহাইড্রোজেন ফসফেট। এ যদি জলীয় দ্রবণে যায় ভাঙবে হচ্ছে Na প্লাস 2H প্লাস PO4 PO4 3 মাইনাস, এই দুটো H প্লাস, তার মানে এটা হচ্ছে আম্লিক লবণ। নেক্সট এবার এই যে NaH2PO4 এটার সঙ্গে যদি আবার একটা ক্ষার বিক্রিয়া করাই, তাহলে দেখা যাচ্ছে লবণ ক্ষারের সঙ্গে বিক্রিয়া করছে, করে আরেক ধরনের লবণ তৈরি করছে। তাহলে এই লবণটাকে, এটাকে ঠিক লবণ না বলে আম্লিক লবণ বলবো। এটা উৎপন্ন করে হচ্ছে আরেকটা সোডিয়াম ঢুকে যাবে, ঢুকিয়ে উৎপন্ন করবে Na2HPO4 আর হচ্ছে সাথে করে হচ্ছে জল। এবারে Na2H4 কি ভেঙে কি উৎপন্ন করবে, এটা ভেঙে উৎপন্ন করবে হচ্ছে, যদি আমরা নিই দুটো Na প্লাস, একটা H প্লাস আর একটা PO4 3 মাইনাস। তাহলে ডাইসোডিয়াম হাইড্রোজেন ফসফেট এও কিন্তু একটি আম্লিক লবণ। তাহলে এবার এটা আম্লিক লবণ মানে আবার ক্ষারের সঙ্গে বিক্রিয়া করবে। এবার আমরা করলাম কি, NaOH এর সঙ্গে বিক্রিয়া করালাম এই ডাইসোডিয়াম হাইড্রোজেন ফসফেটকে, সেক্ষেত্রে উৎপন্ন করবে হচ্ছে Na3PO4 মানে সোডিয়াম ফসফেট। এটা একটা প্রশম লবণ, এটা ভেঙে তৈরি করে হচ্ছে তিনটে Na প্লাস আর হচ্ছে ফসফেট আয়ন, যেহেতু কোনো H প্লাস আয়ন উৎপন্ন করে না, এটা একটা প্রশম লবণ। তার মানে ফসফরিক অ্যাসিড থেকে যদি আমরা NaOH একটা করে NaOH দিয়ে বিক্রিয়া করাই, তাহলে দুখানা আমরা আম্লিক লবণ পাই, একটি আমরা হচ্ছে প্রশম লবণ পাবো। এরপরে আসবে প্রশম লবণ। প্রশম লবণ কি, তাহলে আমরা বলতে পারি যে লবণের ক্ষেত্রে যদি আমরা বহুক্ষারী অ্যাসিড নিই বা যদি অ্যাসিড নিই, অ্যাসিডের যে কটা প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন আছে, সেই হাইড্রোজেনগুলো যদি ক্ষার দ্বারা প্রতিস্থাপিত হয়ে যায়, হয়ে গিয়ে যে লবণটা উৎপন্ন করবে, যার মধ্যে আম্লিক ধর্ম বা ক্ষারীয় ধর্ম কোনোটিই থাকবে না, সেগুলোকে বলা হয় প্রশম লবণ। যেমন NaCl, এর মধ্যে HCl ছিল এক ক্ষারীয় অ্যাসিড, তার থেকে ওই H প্লাসটাকে হচ্ছে NaOH বিক্রিয়া করে বের করে দিয়েছে, নিয়ে উৎপন্ন করেছে NaCl। তাহলে এর মধ্যে কোনো রকম H প্লাস আর রইল না, এ হয়ে গেল প্রশম লবণ। যেমন আমরা দেখছি, এটাকে যদি আমরা লিখি তাহলে কিরকম হবে, HCl একটা H প্লাস থাকতে পারে, NaOH বিক্রিয়া করছে, বিক্রিয়া করে তৈরি করছে NaCl আর জল। এটার মধ্যে কিন্তু আর কোনো হাইড্রোজেন নেই, এমনকি জলীয় দ্রবণে ভাঙলে তৈরি করে Na প্লাস Cl মাইনাস। তাহলে এর মধ্যে আম্লিক ধর্ম বা প্রশম ক্ষারীয় ধর্ম কোনোটাই থাকে না, তাহলে এটা একটি প্রশম লবণ। ঠিক তেমন H2SO4 দ্বিআম্লিক, এটি একটি দ্বিক্ষারীয় অ্যাসিড, এর মধ্যে যদি আমরা দুটো NaOH বিক্রিয়া করাই, তাহলে উৎপন্ন করবে হচ্ছে Na2SO4 আর জল। এর মধ্যেও এই সোডিয়াম সালফেটের মধ্যেও আম্লিক ধর্ম, মানে এই সোডিয়াম সালফেটের মধ্যে আম্লিক ধর্ম ক্ষারীয় ধর্ম কোনোটিই থাকে না, তাহলে এটি কিন্তু প্রশম লবণ উৎপন্ন করে। এবার আমরা এতক্ষণ আমরা করছিলাম যেটা হচ্ছে, আমরা অ্যাসিডটা বহুক্ষারীয় নিচ্ছিলাম, নিয়ে বিক্রিয়া করাচ্ছিলাম হচ্ছে একটি এক আম্লিক ক্ষারের সঙ্গে বিক্রিয়া করেই দেখছিলাম। এবার আমরা উল্টো করছি, এবার আমরা নিচ্ছি হচ্ছে একটা বহু আম্লিক ক্ষার। যেমন না গেল যে কপার হাইড্রক্সাইড, এর সঙ্গে আমরা বিক্রিয়া করাচ্ছি HCl। সেক্ষেত্রে কি হচ্ছে, এই কপার হাইড্রক্সাইড ভেঙে তৈরি করে Cu2 প্লাস দুটো H মাইনাস, আর আমি যদি HCl এর কথা ভাবি, ভেঙে তৈরি করবে H প্লাস Cl মাইনাস। এখান থেকে একটা H প্লাস আর এখান থেকে একটা OH মাইনাস মিলে জল হয়ে যাচ্ছে, পড়ে থাকছে কপার 2 প্লাস, একটা OH মাইনাস, একটা Cl মাইনাস, এরা সব একত্রিত হয়ে ভেঙে তৈরি করবে CuOH Cl। তাহলে এটা যদি আবার ভাঙে এগুলো তৈরি করবে, তাহলে এটা একটা লবণ, ক্ষার আর অ্যাসিড বিক্রিয়া করে উৎপন্ন করেছে লবণ, অথচ এর মধ্যে কিন্তু একটা OH মাইনাস রয়ে গেল, তাহলে এটা একটা ক্ষারকীয় লবণ। এরকম এই লবণটার নাম হচ্ছে বেসিক কপার ক্লোরাইড, এটা বেসিক কপার কার্বনেট, এরকম টাইপের বিভিন্ন রকম ক্ষারীয় লবণ থাকতে পারে। এরপরে আমরা যেটা আসবো, যে এখানে যে লবণগুলো আমরা মূলত দেখছি, সেখানে দেখছি একটা ধাতব পার্ট আছে আর একটা অধাতব পার্ট আছে। এরকম যদি হয় যে একটা লবণের মধ্যে একের বেশি ধাতব পার্ট থাকে, তাদের আমরা কিন্তু হয় যুগ্ম লবণ অথবা জটিল লবণ যে কোনো একটা বলবো। তাহলে এবার আমরা আসছি সেটা হচ্ছে যুগ্ম জটিল লবণ। একসাথে যুগ্ম লবণও পড়বো এবং জটিল লবণ, এদের মধ্যে অনেকটা প্রায় মিল পাওয়া যায় বলে আমরা এদের একত্রে পড়ছি।
যেমন প্রথমটা হচ্ছে যুগ্ম লবণ। যুগ্ম বা জটিল লবণ দুটোই যদি আমি লক্ষ্য করি দেখবো এর মধ্যে একের বেশি ধাতু আছে। এই যুগ্ম লবণের উদাহরণ হচ্ছে এটা পটাশ লবণ, এটাকে আমরা ফটকিরি বলে চিনি, যেটা দাড়ি কাটতে অনেক সময় ব্যবহার করা হয়। এটার নাম হচ্ছে মোর সল্ট বা মোর লবণ। এরা দুজনের মধ্যে পটাশ যুগ্ম লবণ পটাশ লবণের মধ্যে বা ফটকিরির মধ্যে পটাশিয়াম থাকে, অ্যালুমিনিয়াম থাকে, পটাশিয়াম থাকে ও অ্যালুমিনিয়াম থাকে। এখানে অ্যালুমিনিয়াম এটা 2 হবে। তো এবার পটাশিয়াম অ্যালুমিনিয়াম রয়েছে, এর মধ্যে আয়রন আর অ্যামোনিয়াম রয়েছে, একের বেশি ধাতব আয়ন রয়েছে। অথচ জটিল লবণের মধ্যে একের বেশি ধাতব আয়ন আছে, দুজনের মধ্যে এতটাই মিল। এখানে পটাশিয়াম আর আয়রন আছে, একের বেশি ধাতব আয়ন থাকে এই যুগ্ম লবণ জটিল লবণ দুক্ষেত্রেই। অথচ এদের মধ্যে তাহলে পার্থক্যটা কি? পার্থক্য হলো এটা যে যুগ্ম লবণ হচ্ছে জলীয়, মানে সাধারণ অবস্থায় স্থায়ী, কঠিন অবস্থায় যুগ্ম লবণ স্থায়ী, বা যখনই একে জলে গোলানো হয় যুগ্ম লবণ সম্পূর্ণ ভেঙে যায়। মানে আমি যদি এইটা নিই, এই K2SO4.L2SO4 আর হচ্ছে 24H2O, এটা মুছে গেছে। যদি এটা নিই, এটা জলের মধ্যে গোলালে, এই জলের মধ্যে দিলে এটা ভেঙে যাবে হচ্ছে K+, 2K+, SO4 2- আয়ন, Al2Al3+, SO4 2- আয়ন আর জল তো ভেঙে। তাহলে এদের মধ্যে আমি যদি বিভিন্ন রকম ভাবে টেস্ট করতে চাই, তাহলে পটাশিয়ামের টেস্ট, অ্যালুমিনিয়ামের টেস্ট আলাদা আলাদা করে পাবো। মানে এরা কঠিন অবস্থায় স্থায়ী বা জলীয় দ্রবণ, এরা ভেঙে যাবে। কিন্তু এবার হচ্ছে জটিল লবণের ক্ষেত্রে জানি যদি আমরা আসি, এটা হবে হচ্ছে পটাশিয়াম ফেরিসায়ানাইড, এটা হচ্ছে পটাশিয়াম ফেরোসায়ানাইড। আমরা যে কোনো একটা নিই, যদি আমরা পটাশিয়াম ফেরোসায়ানাইড নিই অর্থাৎ K4FeCN6, যদি আমরা এটা নিই, এটা জটিল, এটাকে যদি জলের মধ্যে আমরা গোলাই, জলের মধ্যে গুললে এটা উৎপন্ন করবে 4K+ আর FeCN6 আর 4-, এই যে আয়নটা, এই যে এটাকে বলা হয় জটিল আয়নের, এই জটিল পার্টটা কিন্তু জলের জলীয় দ্রবণেও ভাঙে না। তার মানে জটিল লবণটার যে জটিল পার্টটা সেটা কঠিন অবস্থাতেও স্থায়ী, আবার জলীয় দ্রবণও এটা কিন্তু স্থায়ী হয়ে থাকে, যেটা আমাদের যুগ্ম লবণ কিন্তু সম্পূর্ণরূপে ভেঙে গিয়েছিল জলীয় দ্রবণে এসে। এবার আমাদের প্রশ্ন হচ্ছে যে এইটা পটাশিয়াম ফেরোসায়ানাইড, এটা ফেরিসায়ানাইড কি করে হলো? আসলে এটা 4টে K এর হচ্ছে +4, 6টা সায়ানাইডের হচ্ছে -6, তাহলে এটা বুঝতেই পারছি আমরা +2 হবে। +2 হলে তো তবে হচ্ছে চার্জ এরকম ভাবে প্রশম হবে, এই জন্য এই আয়রনটা +2 আছে, এই জন্য এটা হচ্ছে পটাশিয়াম ফেরোসায়ানাইড, মানে ফেরাস থেকে ফেরো। আর এটা পটাশিয়ামে +3, এটা -6, তাহলে এই আয়রনটা হচ্ছে +3 তে আছে, অর্থাৎ এটা হচ্ছে পটাশিয়াম ফেরিক থেকে ফেরি সায়ানাইড। এভাবে পটাশিয়াম ফেরো আর ফেরি সায়ানাইড দুটো হয়। এই সংকেতটা নিয়ে বা এটা নিয়ে আমাদের অনেক সময় গুলিয়ে যায়, এই ব্যাপারটা আমরা যখন জেনে রাখলাম আর আমাদের গোলাবে না। এরপরে অনেক সময় মিশ্র লবণ হতে পারে, কিরকম, যেমন দুটো ধাতু রয়েছে এক্ষেত্রে, এটা হচ্ছে সালফেটের, এই ফসফেটের একটা লবণ, এর মধ্যে হচ্ছে ক্যালসিয়াম পটাশিয়াম ফসফেট, ক্যালসিয়ামের 2+ চার্জ, ফসফরাসের পটাশিয়ামের 1+ চার্জ আর এর 3-, +3 এই ক্যালসিয়াম পটাশিয়াম ফসফেট হচ্ছে একটা মিশ্র লবণের উদাহরণ। এভাবে আমরা লবণের ব্যাপারটা করতে পারি। এরপরে আমরা পড়ছি পিএইচ। আসলে একটা দ্রবণ আম্লিক, পাশে একটা দ্রবণ আছে সেটা আম্লিক। প্রশ্ন হচ্ছে কোনটা বেশি আম্লিক, এটা প্রকাশ করবো কি করে? বা দুটো ক্ষার পাশাপাশি আছে, কোনটা বেশি ক্ষারীয় দ্রবণ? দুটো ক্ষারীয় দ্রবণ, দুটোর মধ্যে কোনটা ক্ষারীয় বেশি দ্রবণ? একটা আম্লিক একটা ক্ষারীয় হলে আমরা বলতে পারি যে এটা বেশি আম্লিক, এটা আম্লিক আছে, এটা ক্ষারীয় আছে। বাট দুটোই আম্লিক হলে দুটোর মধ্যে, তখন যদি আমরা তুলনা করতে চাই যে এই দুটোর মধ্যে আবার কে বেশি আম্লিক, দুটো ক্ষার হলে দুটোর মধ্যে বেশি ক্ষারীয় কে, সেক্ষেত্রে আমাদের যেটা লাগে সেটা হচ্ছে আমরা আম্লিকত্বটা করি হচ্ছে H+ এর গাঢ়ত্ব দিয়ে। দ্রবণে H+ এর গাঢ়ত্ব যত বেশি থাকবে, H+ মানে আবার বলছি H+ মানে আমরা এখন H+ ধরবো না, এখন হবে হচ্ছে H3O+, এই আয়নটার গাঢ়ত্ব যত বেশি হবে দ্রবণটা তত হচ্ছে আম্লিক হবে। আর দ্রবণটায় H+ এর গাঢ়ত্ব যত কম হবে বা OH- এর গাঢ়ত্ব যত বেশি হবে তত সেই দ্রবণটা ক্ষারীয় হবে। মানে এই H+ এর গাঢ়ত্ব বাড়লে দ্রবণ আম্লিক হয়ে যাবে, OH- এর গাঢ়ত্ব বাড়লে আমাদের দ্রবণটা হচ্ছে ক্ষারীয় হয়ে যাবে। এটা আমরা উল্টো করেও বলতে পারি, H+ এর দ্রবণের গাঢ়ত্ব বাড়লে হচ্ছে দ্রবণ আম্লিক হবে, H+ দ্রবণের গাঢ়ত্ব যদি মানে দ্রবণে যদি H+ এর গাঢ়ত্ব কমে যায়
তাহলে হচ্ছে দ্রবণটা ক্ষারীয় হয়ে যাবে। মানে কিরকম, আমরা আগে পড়েছিলাম সেই দ্রবণের মধ্যে থেকে থাকে কি H+ আয়ন আর OH- আয়ন, এই মিলেই তো থাকতে পারে। যদি জলীয় দ্রবণ নিয়ে তাহলে জল ভেঙে তো তৈরি করবে কি H+ আয়ন আর OH- আয়ন। এবার যদি H+ আয়নের গাঢ়ত্ব বাড়ে তাহলে দ্রবণটা আম্লিক হয়, H+ আয়নের গাঢ়ত্ব কমে তাহলে তো ওক্ষেত্রে OH- এর গাঢ়ত্ব বেড়ে যাচ্ছে, তাহলে দ্রবণটা ক্ষারীয় হয়ে যাবে। তাহলে এখানে আমরা যে কোনো একটা দিই, যদি আমরা H+ দিয়ে প্রয়োগ করি তাহলে H+ এর গাঢ়ত্ব বাড়লে দ্রবণ আম্লিক, H+ এর গাঢ়ত্ব কমলে দ্রবণ ক্ষারীয়। OH দিয়ে করলে একটু উল্টো হতো, OH- এর গাঢ়ত্ব বাড়লে ক্ষারীয় আর OH- এর গাঢ়ত্ব কমলে হচ্ছে আম্লিক। দুটো দিয়ে করতে গেলে আমাদের ভুল হতে পারে বা আমাদের গুলিয়ে ফেলবো, সেজন্য আমরা একটা ভাবনা দিয়ে ভাববো H+ দিয়ে। তাহলে H+ এর গাঢ়ত্ব কমলে আম্লিক, H+ এর গাঢ়ত্ব হচ্ছে বাড়লে আম্লিক, H+ এর গাঢ়ত্ব যদি কমে যায় তাহলে হচ্ছে সেটা ক্ষারীয় দ্রবণ হবে। এবার একটা দ্রবণ যদি H+ এর গাঢ়ত্ব 1 মোল পার লিটার, এটা গাঢ়ত্বের একক 1 মোল পার লিটার থাকে, তাহলে সেটা তীব্র আম্লিক হিসাবে কাজ করবে। আর H+ এর গাঢ়ত্ব কমতে কমতে 7 মোল পার লিটারে চলে গেল, সেটা তখন হচ্ছে প্রশম দ্রবণ। এবার 10⁻14 পর্যন্ত গেলে সেটা হচ্ছে ক্ষারীয় দ্রবণে পরিণত হবে। এবার সাধারণভাবে আমাদের জলীয় দ্রবণের যদি H+ এর গাঢ়ত্ব 10⁻6 হয় আর একটা জলীয় দ্রবণের গাঢ়ত্ব 10⁻7 বা 10⁻5 হয়, এটা যারা আমরা সূচকের অঙ্কগুলো করেছি তাদের ক্ষেত্রে ব্যাপারটা সহজ, কিন্তু সূচক না জানা থাকলে কিন্তু এটা একটু কঠিনের পর্যায়ে পৌঁছায়। এই জন্য এটাকে সহজ করার জন্য বিজ্ঞানী সোরেনসেন তিনি আনলেন হচ্ছে এই বিজ্ঞানী সোরেনসেন তিনি আনলেন হচ্ছে এই পিএইচ এর ব্যাপারটা বা পিএইচ এর কনসেপ্টটা। পিএইচ কি? পিএইচ কেও জার্মান ভাষায় পোটেনজ অফ হাইড্রোজেন বা পাওয়ার অফ হাইড্রোজেন, মানে H+ এর আয়নের পরিমাণটার উপরে নির্ভর করে। পিএইচ হয় হচ্ছে নেগেটিভ লগারিদম অফ CH+। CH+ মানে হচ্ছে H+ এর গাঢ়ত্ব তার নেগেটিভ লগারিদম, তাহলে H+ আয়নের গাঢ়ত্বের ঋণাত্মক লগারিদম করলে সেটা হয় হচ্ছে পিএইচ। পিএইচ এর ভ্যালুটা, তাহলে পিএইচ এর ভ্যালুটা কি হতে পারে? আমাদের ধরা গেল আমাদের যেটা ছিল, আমাদের একটা H+ দ্রবণের গাঢ়ত্ব হচ্ছে 10⁻⁴, তাহলে এর নেগেটিভ লগারিদম করলে এর ভ্যালুটা কি হবে? আমরা লগের নিয়ম জানি, -4 সামনে চলে আসলো, log 10, log 10 এর ভ্যালু হয় হচ্ছে 1, তাহলে হবে -+4 গুণ এখানে 1, তাহলে হচ্ছে +4 হচ্ছে পিএইচ। তাহলে যা দেবে আমরা হচ্ছে পিএইচ বের করতে পারবো। নেক্সট আরেকটা করি, যদি পিএইচ এর পরিমাণটা যদি পিএইচ এর ভ্যালুটা 10⁻7 হয়, তাহলে সেক্ষেত্রে পিএইচ কি হবে? পিএইচ ইজ ইকুয়াল টু হবে -log of 10⁻7, এই পাওয়ারটা সামনে চলে আসবে, হবে মাইনাস, সামনে চলে আসলো log of 10, log 10 এর ভ্যালু হচ্ছে 1, তাহলে 7 আর 1, তাহলে পিএইচ এর ভ্যালু 7। তাহলে এবার মাথায় রাখতে হবে, তাহলে এইভাবে এই পিএইচ এর ভ্যালুগুলো হচ্ছে 0 থেকে যদি 7 পর্যন্ত যায়, তাহলে এই 7 হলো হচ্ছে প্রশম অবস্থাটা, এটা হচ্ছে এই 7টা হচ্ছে প্রশম, আর এর নিচে যদি আসে মানে 0 থেকে 7 পর্যন্ত, মানে 7 হবে না, 0 থেকে 6.99 পর্যন্ত এটা আম্লিক দ্রবণ, আর 7.01 থেকে একদম 14 পর্যন্ত এটা হচ্ছে ক্ষারীয় দ্রবণ। এবার ঘটনাটা হচ্ছে আমাদের একটা প্রশ্ন আসবে যে দ্রবণটা কি আম্লিক 0 এর নিচে কি হতে পারে না, এর থেকেও বেশি আম্লিক হতে পারে না, অথবা ক্ষারীয় কি 14 থেকেও বেশি হতে পারে না? হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে যে দ্রবণ আম্লিক 0 থেকেও এর পিএইচ থাকতে পারে বা 14 থেকেও পিএইচ বেশি হতে পারে, কিন্তু এই দ্রবণ মানে এই পিএইচ এর যে ব্যাপারটা সোরেনসেন যেটা ভাবনাটা এনেছিলেন, এই ভাবনাটা সম্পূর্ণ দাঁড়িয়ে আছে হচ্ছে একটি মৃদু দ্রবণের ক্ষেত্রে। আর এখানে H+ এর গাঢ়ত্ব মৃদু দ্রবণের ক্ষেত্রে 10 মানে 1 মোল পার লিটারের থেকে দ্রবণ যদি গাঢ় হয়ে যায় তাহলে সেটাকে আর মৃদু দ্রবণ বলা যাবে না। আর ওখানে যদি যেটা হয় 10⁻14 এর থেকে গাঢ়ত্ব করলে সেই দ্রবণ বানানো কঠিন, এই জন্য 0 থেকে 14 এই পর্যন্তই পিএইচ থাকে। তাহলে আমাদের যেটা মনে রাখতে হবে, প্রশম পিএইচ হলো হচ্ছে 7, 7-এর নিচে যা হচ্ছে আম্লিক, 7-এর উপরে হচ্ছে সেটা ক্ষারীয়। এবার মাথায় রাখতে হবে এই ঘটনাটা যেটা, এটা যে কোনো এখন সাধারণ মানুষের পক্ষেও সহজ। যদি কেউ বলে পিএইচ 5 আর পিএইচ 6, সে বলতে পারবে পিএইচ কম মানে 5 বেশি আম্লিক। এর জন্য কোনো রকম গাণিতিক হিসাব বা কোনো কিছু করার দরকার হবে না। এবার আমরা পড়ব অক্সাইড। অক্সাইড কি? দেখো
কোনটা মৌল, এক্স একটা মৌল, সেটা অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে একটা যেটা দুটো মৌলের একটা যৌগ উৎপন্ন করলো, এই দ্বিমৌলিক যৌগটার নাম হবে অক্সাইড। এবার ঘটনাটা হচ্ছে একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি ফ্লুরিন অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে তাহলে তৈরি হবে হচ্ছে F2O, কিন্তু ঘটনা হচ্ছে এইটাকে কিন্তু বলতে হবে, তাহলে বলবো হচ্ছে ফ্লুরিন অক্সাইড। কিন্তু এই অক্সাইডের যে নামকরণের যে নিয়ম সেই অনুযায়ী কিন্তু এটা ভুল হবে। তার কারণ এই এক ক্ষেত্রেই এই গন্ডগোলটা দেখা যাবে। এই অক্সাইডের নিয়মের ক্ষেত্রে বলছে যে যে মৌলটা এই যে মৌল দুটো মিলে বিক্রিয়া করছে তাদের মধ্যে যে কম তড়িৎ ঋণাত্মক তাকে আগে লিখতে হবে, বেশি তড়িৎ ঋণাত্মককে পরে লিখতে হবে, আর তারপরে আইট কথাটা যোগ করতে হবে। তাহলে কি প্রথম এক্স এর নাম লিখবো, তারপর অক্সিজেনের নাম লিখবো, তারপর হচ্ছে আইট কথাটা যোগ করব। ঘটনা হচ্ছে অক্সিজেন আর ফ্লুরিনের মধ্যে কিন্তু সাধারণত অক্সিজেন সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক, কিন্তু যখন এই তুলনাতে চলে আসবে হচ্ছে ফ্লুরিন তখন কিন্তু ফ্লুরিন বেশি তড়িৎ ঋণাত্মক, তাই এটাকে F2O না লিখে এটাকে লেখা হয় OF2। তাই এই ফ্লুরিন অক্সাইডও বলা যাবে না, এটাকে বলতে হবে হচ্ছে অক্সিজেন ফ্লুরাইড, এই হচ্ছে এর নাম। বাকি সবার ক্ষেত্রে অক্সাইড যৌগ আমরা পাবো, শুধু এই একটাই উদাহরণ আছে যে ক্ষেত্রে একটু উল্টো হয় বা এই ক্ষেত্রে একটু ব্যাপারটা একটু আলাদা হয়, তাই আমরা জিনিসটা জেনে রাখবো। তাহলে আমরা আসবো, মনে রাখতে হবে অধাতু যদি অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে উৎপন্ন করে হচ্ছে অধাতব অক্সাইড। তাহলে একটা অধাতু আমরা নিই, সবার প্রথমের অধাতু নিচ্ছি হচ্ছে কার্বন। কার্বন যদি অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে উৎপন্ন করে কার্বন ডাই অক্সাইড, এটা হচ্ছে অধাতব অক্সাইড। সালফার অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে, সালফার একটা অধাতু, বিক্রিয়া করে সালফার উৎপন্ন করবে সালফার ডাই অক্সাইড। যে কোনো অধাতব অক্সাইডগুলো মানে কার্বন ডাই অক্সাইড এগুলো জলের সঙ্গে বিক্রিয়া করে উৎপন্ন করে এক একটা অ্যাসিড। যেমন কার্বন ডাই অক্সাইড জলের সঙ্গে বিক্রিয়া করে উৎপন্ন করছে, এটার নাম হচ্ছে কার্বনিক অ্যাসিড H2CO3। সালফার ডাই অক্সাইড জলের সঙ্গে বিক্রিয়া করে উৎপন্ন করে হচ্ছে H2SO3 সালফিউরাস অ্যাসিড। তার মানে সবই যা অধাতব অক্সাইডগুলো আছে জলীয় দ্রবণে বিক্রিয়া করে উৎপন্ন করে একটা হচ্ছে অ্যাসিড, এই জন্য অধাতব অক্সাইডগুলোকে বলা হয় হচ্ছে অ্যাসিডিক অক্সাইড। এবার আসছি আমরা ধাতুর ক্ষেত্রে। ধাতু যদি অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে উৎপন্ন করে হচ্ছে ধাতব অক্সাইড, যেমন সোডিয়াম অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে উৎপন্ন করে হচ্ছে Na2O, পটাশিয়াম অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে উৎপন্ন করে K2O। এই Na2O মানে এই ধাতব অক্সাইডটা জলের সঙ্গে বিক্রিয়া করে উৎপন্ন করে হচ্ছে NaOH, যেটা একটা ক্ষার। তাহলে আমরা জানি ধাতব অক্সাইডগুলো সব একটা হচ্ছে ক্ষারক, আর জলেগুলো সেগুলো ক্ষার তৈরি করে, তাই ধাতব অক্সাইড মানে ক্ষারকীয় অক্সাইড হয়। পটাশিয়ামের ক্ষেত্রেও K2O হবে, K2Oটা জলের সঙ্গে বিক্রিয়া করে উৎপন্ন করবে হচ্ছে KOH, এটাও আরেকটা হচ্ছে ক্ষার। এবার এটা কি এর একটা ব্যতিক্রমও আছে, যেমন হচ্ছে Mn2O7 ম্যাঙ্গানিজ হেপ্টক্সাইড এটা, আর CrO3 ক্রোমিয়াম ট্রাইঅক্সাইড, এই দুটো কিন্তু ধাতব অক্সাইড, অথচ এরা দুজন কিন্তু জলীয় দ্রবণে জলের সঙ্গে মিশে উৎপন্ন করে বিভিন্ন রকমের অ্যাসিড হওয়ার জন্য এই Mn2O7 আর হচ্ছে ক্রোমিয়াম ট্রাইঅক্সাইড এরা কিন্তু ধাতব অক্সাইড হয়েও ক্ষারকীয় অক্সাইড হবে না, আম্লিক অক্সাইড এরা হবে। এর পরীক্ষায় কিন্তু এটা প্রশ্ন দিতে পারে যে ধাতব অক্সাইড সহ ধাতব অক্সাইড অথচ আম্লিক অক্সাইডের উদাহরণ দাও, সেটা ক্ষেত্রে হবে Mn2O7 আর ক্রোমিয়াম ট্রাইঅক্সাইড। এবার আসবে হচ্ছে প্রশম অক্সাইড। প্রশম অক্সাইড মানে হচ্ছে এরা আম্লিক বা ক্ষারীয় কোনোটাই নয়, যার উদাহরণ হচ্ছে N2O নাইট্রাস অক্সাইড, NO নাইট্রিক অক্সাইড, আমাদের জল কার্বন মনোক্সাইড, এগুলো কিন্তু আম্লিক বা প্রশমক আম্লিক বা ক্ষারী কোনোটাই নয়, এই জন্য এদের আমরা বলি হচ্ছে প্রশম অক্সাইড। এরপরে থাকে হচ্ছে এরা অ্যাসিড বা ক্ষার কারোর সাথে বিক্রিয়া করে না। এবার আসবে হচ্ছে উভধর্মী অক্সাইড। কারা এই উভধর্মী অক্সাইড? যেমন হচ্ছে জিঙ্ক অক্সাইড ZnO, Al2O3, এই সবগুলো, TbO
এটাও উভধর্মী অক্সাইডের মধ্যে পড়বে। কেন দেখি, জিঙ্ক অক্সাইড অ্যাসিড মানে HCl এর সঙ্গে বিক্রিয়া করে উৎপন্ন করে জিঙ্ক ক্লোরাইড আর জল। আবার জিঙ্ক অক্সাইড ক্ষার মানে NaOH এর সঙ্গে বিক্রিয়া করে উৎপন্ন করে Na2ZnO2 মানে লবণ প্লাস জল। তাহলে এই জিঙ্ক অক্সাইড অ্যাসিড ক্ষার দুজনের সঙ্গে বিক্রিয়া করছে, করে উৎপন্ন করছে লবণ আর জল। তাহলে এর মধ্যে এইটা দেখে আমরা বুঝতে পারছি অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে লবণ জল উৎপন্ন করছে, তার মানে এর মধ্যে ক্ষার ধর্ম আছে। আবার এটা অ্যাসিড ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে লবণ জল উৎপন্ন করছে, মানে এর মধ্যে আম্লিক ধর্ম আছে। তাহলে দুটো ধর্মই থাকার জন্য এটাকে আমরা বলছি উভধর্মী অক্সাইড। AlCl3 HCl এর সঙ্গে বিক্রিয়া করে তৈরি করবে হচ্ছে AlCl3 একটা লবণ আর হচ্ছে জল। আবার Al2O3 NaOH এর সঙ্গে বিক্রিয়া করে তৈরি করে হচ্ছে NaLO2 সোডিয়াম অ্যালুমিনেটের নাম প্লাস জল। তাহলে সোডিয়াম অ্যালুমিনেট নামের একটা লবণ প্লাস জল উৎপন্ন করে। তাহলে অ্যালুমিনিয়াম ট্রাইঅক্সাইডও কিন্তু এই অ্যাসিডের সঙ্গে মানে HCl এর সঙ্গে বিক্রিয়া করে AlCl3 আর জল উৎপন্ন করছে, অ্যালুমিনিয়াম ক্লোরাইড আর জল উৎপন্ন করছে। অ্যালুমিনিয়াম ট্রাইঅক্সাইড NaOH এর সঙ্গে মানে ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে উৎপন্ন করছে সোডিয়াম অ্যালুমিনেট একটা লবণ আর জল। তাহলে অ্যাসিড ক্ষার এরা দুজনের সঙ্গে বিক্রিয়া করে এবং করে হচ্ছে লবণ আর জল উৎপন্ন করে। এই জন্য আমরা এদের বলছি হচ্ছে উভধর্মী অক্সাইড। মিশ্র অক্সাইড, কারাই মিশ্র অক্সাইড উদাহরণ হচ্ছে মরচে, যার নাম হচ্ছে ফেরোসোফেরিক অক্সাইড, নাম হচ্ছে ফেরোসোফেরিক অক্সাইড। কিরকম, ফেরোসো মানে ফেরাস অক্সাইড মিলে তৈরি করে, এ হচ্ছে FeO হচ্ছে ফেরাস অক্সাইড। ফেরিক অক্সাইড কি Fe2O3, এই দুটো মিলে তৈরি করে হচ্ছে Fe2O3, এই 2 আর 1 3, তাহলে হবে Fe3 অক্সিজেন 3 আর 1 4 মিলে Fe3O4। এই ফেরোসোফেরিক অক্সাইড হলো একটা মিশ্র অক্সাইড। যখন একই ধাতুর দুটো ভিন্ন জারণ সংখ্যার অ্যাসিড মানে এখানে দুটো ভিন্ন জারণ সংখ্যার অক্সাইড, যেমন এখানে হচ্ছে এটা +2 অক্সাইড, এটা +3 অক্সাইড, একই ধাতুর যখন দুটো ভিন্ন জারণ সংখ্যার অক্সাইড নিজেদের মধ্যে মিশে গিয়ে একটা নতুন ধরনের অক্সাইড উৎপন্ন করে, তাকে বলা হয় মিশ্র অক্সাইড। এরপরে আমরা পড়ব হচ্ছে সাব অক্সাইড। কি এই সাব অক্সাইড? সাব অক্সাইড হচ্ছে এইরকম একটা অক্সাইড যে ক্ষেত্রে সাধারণ যে কোনো অক্সাইডের মধ্যে যে পরিমাণ অক্সিজেন থাকে তার থেকে যদি কম অক্সিজেন থাকে, Ca3O2 এর নাম কার্বন সাব অক্সাইড। কার্বনের মধ্যে কি হয়, CO2 এর মধ্যে একটা কার্বন পিছু দুটো অক্সিজেন থাকে, এই অনুযায়ী 3টে কার্বন পিছু ওখানে থাকা উচিত ছিল হচ্ছে 6টা অক্সিজেন, অথচ এখানে কম আছে। এটা হচ্ছে সাব অক্সাইডের উদাহরণ। তাহলে সাব অক্সাইড কি, যেখানে সাধারণ অক্সাইডে যে অক্সিজেনের পরিমাণ থাকে তার তুলনায় যদি কম পরিমাণ অক্সিজেন থাকে তাদের আমরা বলবো হচ্ছে সাব অক্সাইড। এরপরে আমরা পড়ব হচ্ছে সুপার অক্সাইড। সুপার অক্সাইড কি, আগেরটাই দেখলাম হচ্ছে যদি কম অক্সিজেন থাকে তাহলে আমরা যেটাকে বলবো হচ্ছে সাব অক্সাইড। যদি বেশি অক্সিজেন থাকে সাধারণত আমাদের হচ্ছে Na2O, এটা হচ্ছে সোডিয়াম অক্সাইড। তাহলে দুটো সোডিয়াম প্রতি একটা অক্সিজেন থাকে। কিন্তু যদি এবার অক্সিজেনটা এরকম হয় NaO2 বিশেষ করে KO2, তাহলে এগুলোকে আমরা বলবো সুপার অক্সাইড, যে ক্ষেত্রে সাধারণ যে অক্সিজেন থাকার কথা তার তুলনায় বেশি অক্সিজেন আছে। এরপরে আমরা পড়ব হচ্ছে পারঅক্সাইড। পারঅক্সাইড মানে তারা যাদের ক্ষেত্রে পারক্স বন্ধনী থাকে, যেমন H2O2 হাইড্রোজেন পারঅক্সাইড, Na2O2 সোডিয়াম পারঅক্সাইড। হাইড্রোজেন পারঅক্সাইডের গঠনটা হচ্ছে এরকম টাইপের H2OH। এই যে এই বন্ধনী ও বন্ধনীটা যাদের মধ্যে আছে এটাকে বলা হয় হচ্ছে পারক্স বন্ধনী। এই পারক্স বন্ধনীটা যেখানে থাকবে সেটা হবে হচ্ছে আমাদের পারক্সাইড টাইপের, যেমন এখানে রয়েছে H2O2 এর মধ্যে এই বন্ধনীটা রয়েছে, সেটাকে আমরা বলছি হচ্ছে হাইড্রোজেন পারক্সাইড। সোডিয়াম পারঅক্সাইডের ক্ষেত্রে এই পারক্স বন্ধনী আছে।